সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো অনেক দিন পর আজকে স্মার্ট ক্লাসে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওটা আমরা ক্লাস 9-এর সিলেবাসের ওপর করব, যেটা হলো একদম তোমরা সকলেই জানো অলরেডি পরীক্ষা সবারই প্রায় শেষ হয়ে গেছে, এখন নতুন করে আবার পড়াশুনো আরম্ভ হবে। তো আজকে আমরা ক্লাস 9-এর একদম প্রথম থেকে আমরা এবার যা সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব প্রথমে, তারপর আস্তে আস্তে টপিক ধরে ধরে প্রত্যেক দিন একটা একটা করে টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে একদম প্রথম ক্লাস, যদি আজকে আমাদের এই স্মার্ট ক্লাসে যদি কেউ রেগুলার ভিউ করে একদম প্রথম থেকে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তার ম্যাথমেটিক্সের জন্য আলাদা করে কোনো টিউটার হয়তো লাগবে না। এই চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া হবে সেগুলো থেকে যদি সে ঠিকঠাক করে কাজ করে, বাড়িতে একটু দেখে, তাহলে অবশ্যই তার এখান থেকে ভালো একটা রেজাল্ট সে আশা করতে পারে। তো আজকের ভিডিওটা আমরা শুরু করব। তো সবার প্রথমে আমরা ক্লাস 9-এর যেই বই, অঙ্ক বই, সেই আমাদের সিলেবাসটা সম্পর্কে জেনে নেব। আমাদের ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভে কী ধরনের প্রশ্ন আসবে, কি কি চ্যাপ্টার থাকে সাধারণত, সেই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করব। গণিত প্রকাশ আমাদের বইয়ের নাম। তো একদম প্রথম থেকেই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের বই এটি, একদম প্রথম বিভিন্ন পৃষ্ঠা এখানে রয়েছে। তোমাদের সময় থাকলে অবশ্যই সেগুলোও পড়তে পারো, কারণ এখানে অনেক ধরনের কথা এখানে জানা থাকে, কারা বইটা লিখেছে, কারা কি। পাঠ্যসূচিটা আমাদের কি কি আছে সেগুলো, যেমন বাস্তব সংখ্যা, সূচকের নিয়মাবলী, লেখচিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, এগুলো সেই জায়গাগুলো আমি পরবর্তীতে আসছি। এর মধ্যে কি কি জিনিস আছে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। আমরা একদম প্রথম পরীক্ষা যেটা হবে, মোটামুটি জানুয়ারি থেকে আমাদের সকলের সেশন শুরু হয়ে যাচ্ছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে খুব সম্ভবত আমাদের পরীক্ষা হবে। তো সেই সময়কার আমাদের ফার্স্ট সামেটিভের যেই পরীক্ষার প্রশ্ন থাকবে, সেখানে সিলেবাস কী কী থাকবে, বিভিন্ন স্কুল বেসিস অনুযায়ী, মানে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের সিলেবাস একটু আধটু 19-20 তফাৎ হয়। কোনো কোনো জায়গায় কিছু চ্যাপ্টার ঢোকানো হয়, কোনো কোনো জায়গায় সেই স্কুল অনুযায়ী চ্যাপ্টারকে ডিডাক্ট করা হয়। তো সেগুলো না করে যেগুলো মোটামুটি আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে নির্ণয় করা রয়েছে, সেই জায়গাগুলো কি কি আছে। আমাদের এখানে সবাই জানো যে 4 ধরনের আমাদের এখানে পার্ট থাকে। একটা হলো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি থাকবে এবং স্থানাঙ্ক জ্যামিতি থাকবে। আমাদের ফার্স্ট সামেটিভের মূল্যায়ন কত থাকবে? আমাদের ফার্স্ট সামেটিভে মোট নাম্বার হলো 40 নাম্বার। এখানে 40 মার্কস থাকবে হলো আমাদের টোটাল। তার মধ্যে কি কি থাকবে? আমাদের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 6টা। সংক্ষিপ্ত মানে 2 নম্বরের প্রশ্ন থাকবে 4টে। আমার সেখানে 6টা থাকবে। এখানেও 12 নম্বরের কোশ্চেন থাকবে। পাটিগণিত থেকে একটা থাকবে, বীজগণিত থেকে 2টো অঙ্ক করতে হবে, জ্যামিতি থেকে একটা থাকবে। এখানে স্থানাঙ্ক জ্যামিতির কোনো অঙ্ক সাধারণত থাকে না, তবে বিভিন্ন স্যারের ওপর, টিচারের ওপর ডিপেন্ড করে এগুলো আসে। এবং বাদ বাকি এখানে অর্থাৎ মোট আমার সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত মিলে মোট মোটামুটি 18 নম্বর থাকছে। এবং আমাদের টোটাল থাকছে কি এখানটায় 22 নাম্বার থাকছে হলো দীর্ঘ উত্তরধর্মী যে জায়গাটা, সেটা ঠিক আছে। তো এইখানটায় থাকছে হলো আমাদের কি কি থাকছে, 3 নম্বরের একটা কোশ্চেন থাকবে পাটিগণিতের কাছ থেকে, আর বীজগণিত থাকবে 3 নম্বরের 3টে অঙ্ক থাকবে, জ্যামিতি থাকবে 4 নম্বরের একটা এবং 3 নম্বরের একটা। জ্যামিতি অর্থাৎ এখানে উপপাদ্য থাকবে একটা, সেটা 4 নম্বরের দেওয়া আছে। 3 নম্বরের থাকবে আরও একটা। স্থানাঙ্ক জ্যামিতি থেকে আরও একটা অঙ্ক থাকবে, সেটারও মার্কস থাকবে 3, অর্থাৎ এখানে 22 নম্বর টোটাল। এখানে 6, 12, 22 টোটাল থাকছে আমার 40 নম্বর। তার মানে এখানটায় আমরা কি কি জিনিস পাচ্ছি দেখো। পাটিগণিত থেকে থাকবে 6 নম্বর, বীজগণিত থেকে থাকবে 20 নম্বর, জ্যামিতি থেকে থাকবে 10 নম্বর, স্থানাঙ্ক জ্যামিতি থেকে 4 নম্বর। তার মানে বীজগণিতে আমাদের কিন্তু সবচেয়ে বেশি এফোর্ট এখানে দিতে হবে। এবং বীজগণিতের এখানে আমাদের চ্যাপ্টার নাম্বার 2, 3, 5, 7, 8 চ্যাপ্টারও অনেকগুলো বেশি আছে, 5টা চ্যাপ্টার আছে। আমাদের পাটিগণিতের চ্যাপ্টার আছে একটা, জ্যামিতির চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টার একটা আছে, স্থানাঙ্ক জ্যামিতির জন্য 4 নম্বরের একটা চ্যাপ্টার আছে। তো এখানে কী ধরনের এখানে প্রশ্ন থাকবে সেগুলো একটুখানি এখানে আলোচনা করা যায়। এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এই ধরনের প্রশ্ন থাকবে হলো অতি সংক্ষিপ্তর ক্ষেত্রে, যেই 6 নম্বরের কথা বললাম সেক্ষেত্রে। এবং বীজগণিত থেকে কী কী থাকবে, সূচকের নিয়মাবলী একটা আছে, সেখান থেকে একটি প্রশ্ন আসবে 2 নম্বরের। লেখচিত্র থেকে
একটা 2 নম্বরের আসবে রৈখিক সহসমীকরণ অর্থাৎ অপনয়ন তুলনা, এই যে সমাধান অঙ্কগুলো সেখান থেকে একটা থাকবে, উৎপাদক বিশ্লেষণ থেকে একটা থাকবে। পাটিগণিত থেকে দীর্ঘ প্রশ্ন, যেটা পাটিগণিতের আমাদের বাস্তব সংখ্যা একটাই চ্যাপ্টার আছে, সেখান থেকে একটা 3 নম্বরের প্রশ্ন থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর 3 নম্বরের প্রশ্ন কি কি থাকবে? বীজগণিত থেকে 3টে প্রশ্ন আসবে, লেখচিত্র থেকে একটা, রৈখিক সহসমীকরণ থেকে একটা, উৎপাদকের বিশ্লেষণ থেকে একটা। জ্যামিতি করতে হবে, উপপাদ্য, যেটা আমাদের উপপাদ্য হয় 2টো থাকবে, একটা করতে হবে 4 নম্বর, এবং এক্সট্রা উপপাদ্য যেটা প্রয়োগ হয় সেটা থাকবে একটি করতে হবে 3 নম্বর। স্থানাঙ্ক জ্যামিতির থেকে আর একটা থাকবে 3 নম্বরে, অর্থাৎ এই টোটাল আমাদের 40 নম্বরের প্রশ্ন এখানে থাকবে। তার মানে এখানে বুঝতেই পারছো আমাদের কি থাকছে, আমাদের পাটিগণিতের ফার্স্ট চ্যাপ্টার যেটা 1 নম্বর চ্যাপ্টার বাস্তব সংখ্যা থেকে 3 নম্বর থাকবে। আর কি থাকবে? বীজগণিতের থেকে থাকবে আমাদের 20 নম্বর, লেখচিত্র থেকে থাকবে আমাদের, লেখচিত্র যেটা আছে সেখান থেকে থাকবে হলো লেখচিত্র রৈখিক সহসমীকরণ, ওখান থেকে থাকবে হলো 20 নম্বর বীজগণিত। আর জ্যামিতি থাকবে হলো 7-8 নম্বর, জ্যামিতি থেকে থাকবে 10 নম্বর, একটা হলো 7, 4 আর 3 7, একটা 2 নম্বরের, একটা 1 নম্বর। তাহলে এই হলো আমাদের কোশ্চেন বিভাজন। এরপরে দ্বিতীয় পরীক্ষাটা আপাতত আলোচনা করছি না, দ্বিতীয় পরীক্ষাতেও 40 নম্বরের মার্কস থাকবে। তৃতীয় পরীক্ষায় কিন্তু আমাদের থাকবে হলো 90 মার্কসের অঙ্ক, যেটা অলরেডি কিছুদিন আগে হয়ে গেল। তো আমাদের সামনে আসছে প্রথম সামেটিভ, তো প্রথম সামেটিভ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম সামেটিভে আমাদের ফার্স্ট যেই চ্যাপ্টার সেটা হলো পাটিগণিতের বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যা থেকে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমাদের কি কি চ্যাপ্টার রয়েছে, যেটা আমাদের ওখানে চ্যাপ্টারগুলো সব দেওয়া আছে 9-এ, মোটামুটি আমাদের এখানটায় টোটাল আছে কতগুলো, 21টা চ্যাপ্টার আছে। 22-23 নম্বর চ্যাপ্টারটা আমাদের অন্তর্ভুক্ত নয়, যদিও এটা অন্তর্ভুক্ত করানোর পক্ষে আমি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস, আমাদের পরবর্তীতে কাজে লাগে। আমাদের আছে বাস্তব সংখ্যা আছে, আমাদের যেই সিলেবাস অনুযায়ী আমাদের কি কি আছে, বাস্তব সংখ্যা আছে, লেখচিত্র, রৈখিক সমীকরণ, উৎপাদক বিশ্লেষণ। তাহলে পাটিগণিতের প্রথম একটাই চ্যাপ্টার, সেটা হলো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার মধ্যে কি কি জিনিস আছে আমাদের একদম প্রথম অংশে দেওয়া ছিল, যে বাস্তব সংখ্যার মধ্যে কি কি থাকবে। পাঠ্যসূচির মধ্যে আমাদের কিন্তু একদম এক্স্যাক্টলি দেওয়া আছে। বাস্তব সংখ্যায় থাকবে কি, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এই সংখ্যাগুলো, বাস্তব সংখ্যার দশমিক আকারে প্রকাশ, বাস্তব সংখ্যাকে সংখ্যারেখায় স্থাপন, বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ, এগুলো এই সম্বন্ধে আমাদের পুরোপুরি একটা চ্যাপ্টার। এবং এটা কিন্তু একটু মানে মনে রাখতে হবে, ভালো করে বুঝতে হবে জায়গাগুলো কি কি, তাহলে আমাদের খুব সহজে লাগবে বাস্তব সংখ্যার চ্যাপ্টারটা। তো আমরা প্রথম আজকে বাস্তব সংখ্যার একদম ফার্স্ট যে অংশটা সেটা একটুখানি আলোচনা করব। তো আমি পাশে একটা ট্যাব খুলে নিচ্ছি, এখানে যদি কিছু লিখতে হয় আপাতত সেটা নিয়ে আমরা লিখব। তো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কাকে বলছে, সেই জায়গাটা, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার পড়ার আগে আমাদের অনেকগুলো সংখ্যা যেগুলো আর কি নাম্বার সিস্টেমের মধ্যে আছে, সেই জায়গাগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো বাস্তব সংখ্যা মানে হলো যে বাস্তবে আমরা যে ধরনের সংখ্যাগুলোকে দেখতে পাই বা আমরা কল্পনা করতে পারি যে ধরনের সংখ্যাকে, সেগুলোকেই বাস্তব সংখ্যা বলা হয়, রিয়েল নাম্বার। এবং এই রিয়েল নাম্বারের ঠিক উল্টো দিকে যদি আমরা ভাবি, সেটা থাকবে হলো ইমাজিনারি নাম্বার, যেটা কাল্পনিক সংখ্যা, অর্থাৎ যেটাকে আমরা কল্পনাই করতে পারবো, বাস্তবে কিছু আনতে পারবো না, সেটা হলো কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমাদের এই ক্লাস 9-এ রয়েছে শুধুমাত্র বাস্তব সংখ্যার সম্পর্কে ধারণা। তো বাস্তব সংখ্যা যখন আলোচনা করব, আমরা অলরেডি যেসব ধরনের সংখ্যাগুলোকে জানি, সেই সংখ্যাগুলো নিয়ে একটুখানি শুনব। প্রথম আসছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এটা কি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেই সংখ্যাকে আমরা কোনো কিছু গণনার কাজে ব্যবহার করি,
মানে ধরো আমরা যদি কোনো একটা বলি যে ক্লাসে কতজন ছাত্র আছে, কি করে শুরু করব? আমরা গুনবো যখন 1 2 3 করে আমরা গুনতে গুনতে দেখা গেল 50 জন ছাত্র আছে। বা তোমাকে বলা হলো তোমার কতগুলো খাতা আছে, তুমি গুনে গুনে দেখলে যে 1 2 3 4টে খাতা আছে। তাহলে যখনই আমরা কোনো গুনতে যাই কোনো সংখ্যা, আমরা দেখবে শুরু করি কিসের থেকে? আমরা কিন্তু 1 থেকে শুরু করি সব সময়। আমরা কখনো হাফ থেকে শুরু করি না, আমরা কখনো -5 থেকে গোনা শুরু করি না। আমরা যখনই কোনো কিছু গুনতে শুরু করি তখন কিন্তু আমরা 1 থেকে শুরু করি। তার মানে যেসব সংখ্যাগুলো গণনার কাজে ব্যবহার করা হয়, একদম তোমাদের বইতেও দেখবে লেখা আছে স্বাভাবিক সংখ্যা কি আছে, গণনা করা থেকেই এই সংখ্যা সৃষ্টি হয়েছে, তাই এইগুলোকে আমরা গণনা সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলি। তার মানে গণনার কাজে ব্যবহৃত হয় যেসব সংখ্যা তাদের বলা হয়, তাদের স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা বলা হয়। ওকে, তাহলে এই স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা আমরা গণনা করতে যেটা ব্যবহার করি, যেমন 1 2 3 4 5 6 ... আমাদের চলছে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আমাদের শুরু হচ্ছে কোথা থেকে? 1 থেকে শুরু হচ্ছে, কিন্তু তার কোনো কি শেষ আছে? তার কোনো শেষ নেই। তাহলে স্বাভাবিক সংখ্যার মোট সংখ্যা যদি আমাদের বলে যে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে পৃথিবীতে, আমরা কি বলবো? অসীম সংখ্যক। অর্থাৎ অসংখ্য স্বাভাবিক সংখ্যা আছে যা কোনোদিনও গুণে শেষ করা যাবে না, কিন্তু তার শুরুটা কিন্তু 1 থেকে হবে, তার কোনো শেষ আমরা দেখতে পাবো না। তাহলে স্বাভাবিক সংখ্যার দল যদি আমরা একটা তৈরি করি তখন কি হবে? আমরা তাকে n দিয়ে লিখব, বড় হাতের n দিয়ে। এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার দল বা ন্যাচারাল নাম্বার। তার জন্য এটাকে n দিয়ে সূচিত করা হচ্ছে। আমার এর মধ্যে থাকবে কত? 1 2 3 4 ... ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যার দল বা স্বাভাবিক সংখ্যার সেট। তোমাদের এখানে দেখো, এখানটা একটুখানি বড় করে দেখানো হয়েছে, যে এখানে সার্কেলের মধ্যে দেখানো হয়েছে, এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখানে কি আমি স্বাভাবিক সংখ্যাগুলিকে পাশের বৃত্তাকার ক্ষেত্রে লিখলাম। 1 2 3 4 65 135 যে কোনো ধরনের সংখ্যাকে এখানে স্বাভাবিক সংখ্যার মতো বলা আছে। তাহলে এখানে কি স্বাভাবিক সংখ্যার দলকে সাধারণত ইংরেজি বর্ণমালার n দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তার মানে এখানে কি বলছে? মনামি তার ছবি বিক্রি করে 275 টাকা পেয়েছে, কিন্তু সম্পূর্ণ টাকাটাই অর্থাৎ 275 টাকা পাড়ার উন্নয়ন ক্লাবে দান করলো। এখন মনামির কাছে পড়ে রইল কত? বলছে 275 টাকা সে পেয়েছিল, আবার 275ই দান করে দিল। তার মানে তার কাছে রইল কত? 0 টাকা। এখানে প্রশ্নটা হলো, তাহলে 0টা কি স্বাভাবিক সংখ্যা? আমরা এখানে স্বাভাবিক সংখ্যা শুরু করেছিলাম কত থেকে? আমরা এখানে স্বাভাবিক সংখ্যা শুরু করেছিলাম 1 থেকে। তার মানে 0 কি স্বাভাবিক সংখ্যা হলো? 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। ওকে, 0 তাহলে কি হচ্ছে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। তাহলে 0 একটি স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা নয়, তার মানে বোঝা গেল, তার মানে 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে 0টা কি? আমরা যেই স্বাভাবিক সংখ্যার দল তৈরি করেছিলাম 1 2 3 4 5 এরকম করে যেই সংখ্যার একটা দল তৈরি করেছিলাম, তার সঙ্গে যদি আমি 0টাকে জুড়ে দিই তাহলে কি হবে? তার সঙ্গে যদি আমি 0টাকে জুড়ে দিই তাহলে নতুন একটা দল তৈরি হবে। সেই দলটাকে বলা হবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা।
তাহলে অখণ্ড সংখ্যা কাকে বলবো? স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি শূন্যটাকেও জুড়ে দেওয়া হয় তাহলে অখণ্ড সংখ্যার দলকে আমরা হোল নাম্বার বলি, ইংরেজিতে হোল নাম্বার। এই হোল নাম্বারের থেকে এসছে ডাব্লু, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যার দলকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করব এবং এটা শুরু হবে 0 থেকে 1 2 3 4 5 এরকম করে চলতে থাকবে। তার মানে এবার তোমরা বলো তো দেখি যে আমরা যে স্বাভাবিক সংখ্যার সেট পেয়েছিলাম সেখানে শুরু হয়েছিল 1 2 3 থেকে অসীম পর্যন্ত, কিন্তু আমরা যেই অখণ্ড সংখ্যার দল পেলাম সেটা শুরু হলো কত? 0 থেকে। শেষ আছে কি? এর কোনো শেষ নেই। কিন্তু এবার বলো তো স্বাভাবিক সংখ্যার দলটা বড় বেশি হবে না অখণ্ড সংখ্যার দলটা বড় বেশি হবে? কোনটায় বেশি সংখ্যা থাকবে? স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত অসংখ্য, আবার হোল নাম্বারের দলটাও কিন্তু 0 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত। তাহলে এখানে কিন্তু হোল নাম্বারের দলটা কিন্তু বড় থাকবে। কেন? হোল নাম্বারের মধ্যে এই 0 সংখ্যাটা কিন্তু রয়ে গেছে, যেটা আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই। তার মানে আমরা যেই স্বাভাবিক সংখ্যার দল তৈরি করেছিলাম 1 2 3 ডট 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 এরকম করে চলছিল, তার সঙ্গে আমরা যদি শূন্যটাকে জুড়ে নিই, শূন্যটাকে আরও একটা নাম্বার হিসাবে নিই, তাহলে নতুন আরেকটা দল পাবো। এটাকে বলা হবে হলো অখণ্ড সংখ্যার দল। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার দল। তাহলে বোঝা গেল এখানে আমরা দুটো জিনিস পেলাম, একটা হলো স্বাভাবিক সংখ্যা আর একটা হলো অখণ্ড সংখ্যা। এরপর আসবো কি আমরা, এখানে বিভিন্ন ধরনের ইয়েগুলো রয়েছে যে দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করলে সবসময় স্বাভাবিক সংখ্যা, সেগুলো আমরা পরবর্তীতে আসছি। দেখো একটুখানি বলেই দিই, স্বাভাবিক সংখ্যা কি ছিল? আমাদের 1 2 3 করে ছিল। দুটো স্বাভাবিক সংখ্যা যদি যোগ করি, 1-এর সঙ্গে যদি আমি 2 যোগ করি কত হবে? 3। আরও একটা স্বাভাবিক সংখ্যা পাবো। যদি 100-র সঙ্গে 20 যোগ করি 120 পাবো, সেটাও একটা স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে, পাওয়া যায়। কিন্তু এর উল্টোটা যদি আমি বিয়োগ করি, মনে করো 5 থেকে আমি 5 বিয়োগ করলাম, তাহলে কত হবে? 0 হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা থেকে যদি স্বাভাবিক সংখ্যা বিয়োগ করি, সেক্ষেত্রে কি সবসময় স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না, কারণ সেটা 0 স্বাভাবিক সংখ্যা নয়। আবার যদি আমরা 5 থেকে 7 বিয়োগ করি কত হবে? -2, সেক্ষেত্রে -2টাও স্বাভাবিক সংখ্যা নয়। অর্থাৎ বিয়োগ করলে দুটি স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে সবসময় সর্বদা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় না। স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় না। সব সময় পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু সময় পাওয়া যায়। যে মানে কিছু কিছু সময় না, কিছু বেশিরভাগ সময় পাওয়া যাবে যদি আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ না করি। যেমন 7 থেকে যদি 2 বিয়োগ করি 5 হবে, এক্ষেত্রে তো স্বাভাবিক সংখ্যাই হচ্ছে। তার মানে কন্ডিশনটা কি? আমরা সব সময় পাবো না। যদি আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি বা সেই সংখ্যায় বিয়োগ করি, তাহলে স্বাভাবিক সংখ্যা পাবো না, অন্য ক্ষেত্রে পাওয়া যাবে। তার মানে এখানে দেখো একটা নেগেটিভ সংখ্যা এসছে না, তাহলে এটাও তো এক ধরনের সংখ্যা। তাহলে আমাদের যে স্বাভাবিক সংখ্যার সেট তৈরি হয়েছিল, তাহলে সেই স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষেত্রে কি হবে? স্বাভাবিক সংখ্যার সঙ্গে n এর থেকে আসলো কি? n এর পরে আসলো w, হোল নাম্বার। মানে n এর ছিল হলো 1 2 3 ডট 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 করে আসলো n। তারপরে w আসলো, wর মধ্যে কি 0 1 2
3 4 ডট 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 এরকম চললো। এবার আমরা কাজ করতে গিয়ে দেখছি যে নেগেটিভ সংখ্যা আসছে, ঋণাত্মক সংখ্যা আসছে। তাহলে ঋণাত্মক সংখ্যার কি হচ্ছে, ঋণাত্মক সংখ্যাটাকে যদি আমরা এখানে নিই তাহলে কি ধরনের সংখ্যা আসবে, সেখানে 0 আসবে, +1 -1 +2 -2 +3 -3 এরকম ধরনের সংখ্যা আসবে। এগুলোকে কি বলবো আমরা, এগুলোকে বলবো আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে নতুন আরেকটা দল পাচ্ছি, সেটাকে বলবো আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এটাকে ইংরেজি বর্ণমালার জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড। তাহলে জেড যেই দলটা তৈরি হচ্ছে সেটা হলো এটা। তার মানে দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল একটা স্বাভাবিক সংখ্যা, দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সবসময় স্বাভাবিক সংখ্যা হতেও পারে, নাও হতে পারে, সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। দেখো এর মধ্যে কিন্তু সমস্ত নাম্বারগুলো রেডি আসছে। কিন্তু যদি দুটো স্বাভাবিক সংখ্যা গুণ করি, দুটি স্বাভাবিক সংখ্যা গুণ করলে কি হবে, অবশ্যই 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 একটা স্বাভাবিক সংখ্যা হবে। আবার 7 এর সঙ্গে 2 গুণ করলাম 14 হবে। যতই আমি স্বাভাবিক সংখ্যা যাই গুণ করি না কেন, সেক্ষেত্রে কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা একটি স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু যদি ভাগ করি, আমি একটার পর একটা কিন্তু আসছে এদিকে। কি হলো, প্রথমে আমরা যোগ করলাম, দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করলে সবসময় স্বাভাবিক সংখ্যা আসছে, কিন্তু কোনো একটা স্বাভাবিক সংখ্যা থেকে যদি একই সংখ্যা বিয়োগ করি তাহলে নতুন আরেক ধরনের সংখ্যা পাচ্ছি, যেটা স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য চলে আসছিল। তাহলে শূন্যটাকে যদি স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমরা জুড়ে নিই, চলে আসলো কি আমাদের হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এবার যদি আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কি ঋণাত্মক সংখ্যা চলে আসছে। তাহলে ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা সঙ্গে যুক্ত করে নিলাম তখন আমরা পেয়ে গেলাম পূর্ণ সংখ্যা। তার মানে তিনটে আমরা দল পেলাম, একটা স্বাভাবিক সংখ্যার দল, একটা অখণ্ড সংখ্যার দল, আর একটা পূর্ণ সংখ্যার দল। এবার প্রশ্নটা হলো, দুটো স্বাভাবিক সংখ্যা যদি ভাগ করা হয় তাহলে কি হবে। আমি যদি 4কে 2 দিয়ে ভাগ করি কত হবে, 2, একটা স্বাভাবিক সংখ্যা। ওকে, কিন্তু যদি 5কে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5/2। এটা কি কোনো স্বাভাবিক সংখ্যা হলো, এটা তো 2.5 হবে। তাহলে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে নতুন করে আমাদের আরও একটা সংখ্যা এখানে পাওয়া গেল। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা কাকে বলবো, যে ধরনের সংখ্যাকে বা যেই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে q নট ইকুয়াল টু 0, তাকে বলবো আমরা মূলদ সংখ্যা। যে ধরনের সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তাকে বলবো আমরা মূলদ সংখ্যা। ওকে, তাহলে যেখানে কি হবে, q নট ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি এখানে কি ধরনের সংখ্যা পেলাম, দেখো এখানে 2 ধরনের সংখ্যা আমরা কি পেলাম, ন্যাচারাল নাম্বার পেলাম, হোল নাম্বার পেলাম, পূর্ণ সংখ্যা পেলাম। পূর্ণ সংখ্যার মধ্যে আবার দুটো ভাগ আছে, কি একটা 0 +1 -1ও তো হতে পারে। তার জন্য পূর্ণ সংখ্যাকে এখানে দেখো, এখানে দেখি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই জেডের মধ্যে আমাদের যেই সংখ্যাগুলো ছিল, 0 ছিল, +-1 আমরা এখানে লিখেছি, মানে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যাও হচ্ছে। কিন্তু এখানে 0 একটি পূর্ণ সংখ্যা, যা ধনাত্মক বা ঋণাত্মক কিছুই নয়। এগুলো কিন্তু বই থেকে তোমরা দেখবে। এই যে একটু আগে আমি বললাম মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার কাকে বলে, এগুলো আমি জাস্ট বুঝিয়ে দিলাম। তাহলে এইখানে একটা ছবি আছে, এই ছবিটা যদি তোমরা দেখো, আমি একটুখানি কাট করে নিয়ে দেখাই এটাকে। আমি এটাকে একটু
ওকে, একটুখানি এই জায়গাটাকে আমি একটুখানি ক্রপ করে দেখাতে চাইছি, 1 সেকেন্ড একটুখানি। তো এই জায়গাটায় যেটা আমরা আসতে চাইছিলাম, সরি, তো এই জায়গাটায় যেটা আমরা দেখতে চাইছিলাম, এটাকে একটু বড় করে নিই। এখানে দেখো, সবার প্রথম আমরা এখানে কি পেয়েছিলাম, আমরা এখানে পেয়েছিলাম এই যে 1 2 3 করে এইখানটায় যে অংশটা পেয়েছি আমরা, সেটা ছিল কি স্বাভাবিক সংখ্যা। এর সঙ্গে এই জিরোটাকে যুক্ত করে নতুন একটা দল পাওয়া গেছে। এই দলটার নাম কি ছিল? এই দলটার নাম ছিল হলো অখণ্ড সংখ্যা, মানে 0 1 2 3 দিয়ে। তারপরে এই অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার সঙ্গে ঋণাত্মক কিছু সংখ্যা নেওয়া হয়েছে, সেটা দিয়ে নতুন একটা দল বা সেট তৈরি হয়েছে। তার নাম কি ছিল? তার নাম হলো পূর্ণ সংখ্যা। তার মানে এটা হলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা, মানে হলো ন্যাচারাল নাম্বার। এই পুরো ট্রায়াঙ্গেল যে শেপটা রয়েছে, সেই শেপটা কি? সেই শেপটা হলো আমাদের হোল নাম্বার। নেক্সট আমাদের যেই রেক্টাঙ্গুলার শেপটা রয়েছে, সেটা কি আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তারপরে আসলো দেখো এখানটায় একটা পঞ্চভুজের মতো যে আকারটা নেওয়া হয়েছে, এটা হয়ে গেল আমাদের কিন্তু p/q আকারে, যেটা p/q আকারে প্রকাশ করা হলো, সেটা হলো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ওকে, তাহলে রেশনাল নাম্বার এই হলো আমাদের মোটামুটি যেই আমরা কি বলে সেটাকে, আজকের যেই পর্যায়টা মোটামুটি আমরা এই অবধি রাখবো। সেটা কি ছিল? যে বাস্তব সংখ্যার সম্বন্ধে বেসিক ধারণাটা। তো বাস্তব সংখ্যার সম্বন্ধে যখন আমরা এর পরবর্তী জায়গাটা, মোটামুটি সংখ্যাগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপর আছে বাস্তব সংখ্যার যোগ বিয়োগ কী করে করব, সংখ্যাগুলোকে কিভাবে নির্ণয় করব, সেই জায়গাটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই থাকছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই পরবর্তী ভিডিওটা যাতে তোমাদের কাছে একদম সঠিক সময় পৌঁছে যায়, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো থ্যাংক ইউ।